হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আর একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। পিএসসি মিসলেনিয়াস তোমরা জানো 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডব্লিউবিপিএসসি ক্যালেন্ডারে তাদের ডেট দিয়ে দিয়েছে। সেখানে ইন্ডিয়ান ফিল্মস একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে প্রতি বছরই এক দুটো কি তিন চারটে করে কোশ্চেন করা হয়। 2018তেও করা হয়েছিল, 2019-এর মিসলেনিয়াসেও প্রিলিমসে করা হয়েছিল। তো আমরা একটু দেখে নেব এই স্লাইডগুলো, যেখানে আমি মিসলেনিয়াস ওরিয়েন্টেড ইন্ডিয়ান ফিল্মস সম্বন্ধে বেশ কিছু তথ্যের অবতারণা করেছি এবং পরপর সেগুলো সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে। চলো আমরা স্লাইড শোতে চলে যাই। প্রথমে আমি আসছি কিছু বায়োপিক্স নিয়ে। বায়োপিক্স কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে কিন্তু মিসলেনিয়াসে কোশ্চেন করা হয়। সাবাস মিঠু বলে সম্প্রতি যে বায়োপিক্সটা এসছে সেটা হচ্ছে সৃজিত মুখার্জি ডাইরেক্টেড। এটা হচ্ছে ভারতবর্ষের মহিলা ন্যাশনাল ক্রিকেট টিমের ভূতপূর্ব ক্যাপ্টেন মিতালি রাজের চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি করা সিনেমাটা। এখানে মিতালি রাজের ক্যারেক্টারটা প্লে করেছেন তাপসী পান্নু। ভাগ মিল্খা ভাগ এটা রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি, মানে উনি নির্দেশনা করেছিলেন। এটা বিখ্যাত ভারতীয় দৌড়বিদ মিলখা সিং এর জীবনের ওপর বেশ করে তৈরি করা। এই সিনেমাতে মিলখা সিং এর ক্যারেক্টারটা ফারহান আক্তার প্লে করেছে। এখানে কে ডাইরেক্টর এটাও আসে, এবং কে রোল প্লে করেছে, লিডিং রোলটা প্লে করেছে সেটাও কিন্তু আসতে পারে। সেই জন্য আমি এখানে এগুলো দিয়ে দিয়েছি। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, যেটা নীরাজ পান্ডের ডাইরেকশনে তৈরি হয়েছিল যে সিনেমাটা, ওই সিনেমাতে এম এস ধোনির যে ক্যারেক্টারটা সেটা প্লে করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এই সুশান্ত সিং রাজপুত গত 2020 সালে আত্মহত্যা করেছিলেন এবং খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছিল ওনার সাথে। তো এম এস ধোনির এই ক্যারেক্টারটা সুশান্ত সিং রাজপুত প্লে করেছিলেন। এরপরে আমরা অন্য কিছু বায়োপিক্সে চলে যাব, যেমন সর্দার উধাম বলে একটা বায়োপিক এসছিল খুব রিসেন্টলি, যেটা বেসিক্যালি উধাম সিং এর ওপর তৈরি করা। উধাম সিং ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি জেনারেল ও ডায়ারকে লন্ডনে গিয়ে হত্যা করেছিলেন, যাতে নাকি মানে টু অ্যাভেঞ্জ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। আমরা সবাই জানি যে 1919 সালের 13ই এপ্রিল তারিখে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, তার মাস্টার মাইন্ড ছিলেন জেনারেল ও ডায়ার, ঠিক আছে। এবং তার ওপর প্রতিশোধ নিতেই কিন্তু উধম সিং লন্ডন গিয়ে তাকে হত্যা করেছিলেন। এই সিনেমাটার ওপর বেশ, মানে এই ঘটনাটার উপর বেশ করে যে সিনেমাটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে সর্দার উধম। এটা ডাইরেকশন দিয়েছেন সুজিত সরকার, এবং এই মুভিতে উধম সিং এর রোলটা প্লে করেছেন ভিকি কৌশল। 12th ফেল খুব রিসেন্টলি খুব ট্রেন্ডিং একটা সিনেমা, এবং এটা আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার ওপর ভিত্তি করে তৈরি করা। এটা ডাইরেকশন দিয়েছেন বিধু বিনোদ চোপড়া। এখানে আইপিএস অফিসারের যে রোলটা এটা প্লে করেছেন বিক্রান্ত ম্যাসি বলে একজন অভিনেতা। নির্জা, যেখানে নাকি নির্জা ভানটের গল্পটা বলা হয়েছে। নির্জা ভানট ছিলেন ভারতবর্ষের একজন অত্যন্ত সাহসী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মহিলা, যিনি নাকি প্লেন হাইজ্যাকিং এর সময় টেরোরিস্টদের হাত থেকে বহু যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন। তো এই সিনেমাটা এই ঘটনাটার উপর ভিত্তি করেই তৈরি, এবং রাম মাধবানি এটার ডিরেকশন দিয়েছেন, এবং এই ফিল্মে নির্জা ভানটের রোলটা প্লে করেছেন সোনাম কাপুর। অসাধারণ একটা মুভি নির্জা। এরপর আমরা চলে যাচ্ছি আরো কিছু বায়োপিক্সে, যেমন দাঙ্গাল মুভি। যে দাঙ্গাল, এটা হচ্ছে একটা বেসিক্যালি রেসলিং মুভি। এটা তৈরি করা হয়েছে ভারতীয় কুস্তিগির মহাবীর সিং ফোগাট এবং তার দুই মেয়ে গীতা ফোগাট এবং ববিতা ফোগাট, যারাও নাকি কুস্তিগির, তাদের উপর তৈরি করা হয়েছে। এটা নিতেশ তিওয়ারি ডাইরেক্টেড একটা সিনেমা, আর মহাবীর সিং ফোগাটের যে রোলটা এই সিনেমাতে প্লে করেছেন বিখ্যাত অভিনেতা আমির খান। এরপর আসছে মেরি কম বলে মুভি, যেটা মেরি কম আমরা জানি যে অলিম্পিকের পদকপ্রাপ্ত আমাদের একজন মহিলা বক্সার মেরি কম। তিনি নর্থ ইস্টের একজন মহিলা, নর্থ ইস্ট ইন্ডিয়ার। তো এই সিনেমাটাকে ডিরেক্ট করেছেন ওমুং কুমার, এবং মেরি কমের রোলটা এই সিনেমাতে প্লে করেছেন বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর আসছি আমরা 83 বলে মুভিটাতে। 83 মুভিটা ডাইরেক্ট করেছেন কবির খান, এবং এটা কপিল দেব
মানে ফেমাস ক্রিকেটার কপিল দেবের ওপর বেস করে তৈরি করা, এবং এই সিনেমাতে কপিল দেবের রোলটা প্লে করেছেন রণবীর সিং। আচ্ছা, এতক্ষণ আমরা দেখছিলাম কিছু বায়োপিক্সের কথা এবং তার সেগুলো কে ডাইরেকশন করেছে, কে লিড রোল প্লে করেছে, এগুলো আমরা মোটামুটি জেনে নিলাম কিছু তথ্য। তো আমরা এবার দেখে নেব কিছু ইন্ডিয়ান ফিল্মস যেগুলো নাকি অস্কারে গেছে, মানে নমিনেশন পেয়েছে সেরকম কিছু ছবি। তার আগে একটা তথ্য আমরা করে নিই যে ভারতবর্ষের যিনি নাকি প্রথম অস্কার পেয়েছিলেন তিনি ছিলেন ভানু আথাইয়া বলে একজন মহিলা। তিনি রিচার্ড অ্যাটেনবরো ডাইরেক্টেড যে গান্ধী ফিল্মটা ছিল সেটাতে কস্টিউম ডিজাইনের জন্য 1983 সালে একাডেমি অ্যাওয়ার্ড পান, মানে অস্কার পান। এবং এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে 3টে সিনেমাকে অস্কারের জন্য নমিনেশন করা হয়েছে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে। একটা হচ্ছে মাদার ইন্ডিয়া 1958, ডাইরেক্টেড বাই মেহবুব খান। সালাম বোম্বে, যেটার নাকি ডাইরেক্টর ছিলেন মীরা নায়ার, এবং আশুতোষ গোয়ারিকারের ছবি লাগান, যেটাতে আমির খান মুখ্য চরিত্রে ছিলেন। এই 3টে ফিল্ম এখনো পর্যন্ত বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মে এখনো পর্যন্ত অস্কারে মনোনীত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অস্কার মানে এই বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে ভারতবর্ষের এখনো অস্কার পেয়েছে এরকম কোনো সিনেমা নেই, খালি নমিনেশন পেয়েছে এই 3টে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে প্রথম যে ইন্ডিয়ান ফিল্মটা আমাদের অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল সেটা হচ্ছে দ্য হোম দ্যাট আনন্দা বিল্ট। এটা ফালি বিলিয়মোরিয়ার ছবি। ফালি বিলিয়মোরিয়া এটাকে ডিরেক্ট করেছিলেন। এছাড়া সেকেন্ড যেটা ফিল্ম যেটা নমিনেট হয়েছিল বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে সেটার নাম হচ্ছে অ্যান এনকাউন্টার উইথ ফেসেস। এটা 1979 সালের একাডেমি অ্যাওয়ার্ডসে নমিনেটেড হয়েছিল। এটার ডাইরেক্টর ছিলেন বিধু বিনোদ চোপড়া। যাই হোক, এই যে দুটো ছবি 1969 এবং 1979 সালে এসেছিল, দুটো ছবি কিন্তু নমিনেশন পেলেও মানে অস্কার জিততে ব্যর্থ হয়। বরং সেই অস্কারটা এই বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে এসছে ভারতবর্ষেরই একটা ফিল্মের হাত ধরে গত বছর, অর্থাৎ একাডেমি অ্যাওয়ার্ডস 2023-এ, যেখানে এলিফ্যান্ট হুইসপারার্স বলে একটা ছবি, যার ডাইরেক্টর হচ্ছেন কার্তিকি গনসালভেস এবং যার প্রডিউসার হচ্ছেন গুণিত মঙ্গা। এই এলিফ্যান্ট হুইসপারার্স ছবিটা কিন্তু 2023-এর যে একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারে বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে জিতেছে, এবং এটাই প্রথম ইন্ডিয়ান ফিল্ম যেটা নাকি বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে অস্কার পেয়েছে। ওকে, এছাড়া ইন্ডিয়ান ফিল্ম যেটা নাকি বেস্ট শর্ট সাবজেক্ট লাইভ অ্যাকশন ক্যাটাগরি অফ অস্কারে নমিনেটেড হয়েছিল 2005-এর একাডেমি অ্যাওয়ার্ডসে বা 2005-এর অস্কারে, সেটা হচ্ছে অশ্বিন কুমার নির্দেশিত লিটিল টেররিস্ট বলে একটা ছবি। আর বেস্ট ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতেও দুখানা ইন্ডিয়ান ফিল্মস নমিনেটেড হয়েছিল পরবর্তীকালে। এই খুব রিসেন্ট টাইমেই হয়েছে এই দুটো ফিল্ম নমিনেটেড। 2022-এর একাডেমি অ্যাওয়ার্ডস হয়েছে রাইটিং উইথ ফায়ার, যেটা ডাইরেকশন দিয়েছেন রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ। আর হচ্ছে অল দ্যাট ব্রিথস, যেটার নাকি ডাইরেকশন দিয়েছেন সৌনক সেন। এটা 2023-এর একাডেমি অ্যাওয়ার্ডসে নমিনেটেড হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উইন করেনি। বেস্ট ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে ভারতের কোনো ফিল্ম এখনো পর্যন্ত উইন করতে পারেনি। নমিনেশন হয়েছে, উইন করতে পারেনি। ভারতীয় যারা প্রখ্যাত কিছু ভারতীয় যারা নাকি বিভিন্ন সিনেমার জন্য অস্কারে ভূষিত হয়েছেন, যেমন ড্যানি বয়েলের যে ছবি স্লামডগ মিলিয়নেয়ার 2009 একাডেমি অ্যাওয়ার্ডসে এখানে বেস্ট অরিজিনাল স্কোরের জন্য অস্কার পান এআর রহমান, এবং বেস্ট অরিজিনাল সং জয় হো যেটার জন্য অস্কার পেয়েছিলেন এআর রহমান, এবং লিরিসিস্ট ছিলেন গুলজারও কিন্তু অস্কার পেয়েছিলেন। তো এই গুলজারের অরিজিনাল নেম হচ্ছে সম্পুরান সিং কালরা। আমরা জানি যে গুলজার প্রখ্যাত লিরিসিস্ট। এটা WBCS মেন্স 2022-এ কোশ্চেন করা হয়েছিল যে গুলজারের আসল নাম কি। আচ্ছা, বেস্ট সাউন্ড মিক্সিং এ রেসুল পুকুট্টি পেয়েছেন অস্কার ডিউ টু স্লামডগ মিলিয়নিয়ার ইন 2009 একাডেমি অ্যাওয়ার্ডস। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে টোটাল কতগুলো অস্কার জিতেছে স্লামডগ মিলিয়নিয়ার, তাহলে অ্যান্সারটা হবে 8। টোটাল 8টা অস্কার জিতেছে স্লামডগ মিলিয়নিয়ার। এছাড়া 2023 সালে RRR, যেটা SS রাজামৌলির ছবি, যিনি নাকি আমাদের বাহুবলী সিনেমাটাও ডাইরেক্ট করেছিলেন,
সেখানে বেস্ট অরিজিনাল সং এর জন্য নাটু নাটু বলে যে সংটা ছিল সেটার জন্য কিরাওয়ানি মিউজিকে পেয়েছেন অস্কার এবং চন্দ্রা বোস লিরিসিস্ট হিসেবে পেয়েছেন অস্কার। এছাড়া অনারারি অস্কার ভারতবর্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পেয়েছিলেন শ্রী সত্যজিৎ রায়। ওনার অস্কার পাওয়ার ইয়ার হলো 1992 সালে, জাস্ট মৃত্যুর 1 মাস আগেই উনি অস্কারটা পেয়েছিলেন। উনি তখন কলকাতায় একটা হাসপাতালে ভর্তি ছিলেন, ছবিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ। 64th অস্কারে উনি অনারারি অস্কারে ভূষিত হন এবং অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্টে মেনলি উনি ভূষিত হয়েছিলেন। ফার্স্ট ফিল্ম সত্যজিৎ রায়ের ফার্স্ট ফিল্ম কেরিয়ারের, সেটা হচ্ছে পথের পাঁচালী 1955 সালে। এবং সত্যজিৎ রায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট ছবি আছে এবং খুব ভালো ভালো ছবি আছে। একজন অত্যন্ত স্টলওয়ার্ড ডাইরেক্টর ছিলেন উনি, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অপু ট্রিলজি, ক্যালকাটা ট্রিলজি, নায়ক, চিড়িয়াখানা, শাখা প্রশাখা, এছাড়া ফেলুদার বিভিন্ন ধরনের ছবি, যেমন আমাদের সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, বাক্স রহস্য, এরকম অনেক ছবি তিনি ডাইরেকশন দিয়েছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি তোমাদের করছি যে গুপি বাঘা ক্যারেক্টারটা কে সৃষ্টি করেছে এবং গুপি বাঘা ট্রিলজি ছবিটা কে তৈরি করেছে, এই রিগার্ডিংই, মানে সত্যজিৎ রায় রিগার্ডিংই আমি এই দুটো প্রশ্ন তোমাদের কাছে রাখলাম। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে গুপি বাঘা ক্যারেক্টারটা কে তৈরি করেছে এবং গুপি বাঘা ট্রিলজি সিনেমাটা কে ডাইরেক্ট করেছে। দুটো কিন্তু আলাদা মানুষ, ঠিক আছে? তো এইটা থেকেও কিন্তু অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন হয়, সেই কনফিউশনটা কাটানোর জন্যই আমি তোমাদেরকে কমেন্ট করতে বলছি। আচ্ছা, এবার আমরা দেখে নেব কিছু বিখ্যাত নভেলস অর্থাৎ উপন্যাসের ওপর বেশ কিছু ছবি তৈরি হয়েছে। যেমন 3 ইডিয়টস বলে ছবিটা তৈরি হয়েছিল। 5 পয়েন্ট সামওয়ান বলে একটা উপন্যাস, যেটা চেতন ভগতের লেখা। এই 3 ইডিয়টস এর ডাইরেক্টর ছিলেন রাজকুমার হিরানি। এই 3 ইডিয়টস এ আমরা জানি আমির খান, ফারহান, আমাদের আর মাধবন এবং সালমান যোশী তিনজন অভিনয় করেছিলেন। তো এই 3 ইডিয়টস সিনেমাটা বেসিক্যালি, এই 3 ইডিয়টস সিনেমাটার যে সেন্ট্রাল ক্যারেক্টার আমির খান, সেটা কিন্তু মানে এই চরিত্রটা লাদাখের একটা ইঞ্জিনিয়ারের চরিত্রের ওপর বেস করে তৈরি করা। এই ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে সোনাম ওয়াংচুক। আমরা রিসেন্টলি তার নাম শুনেছি, তিনি অনেক ধরনের মুভমেন্টেও জড়িত থাকেন। আচ্ছা, এরপর হচ্ছে কাইপোচে মুভিটা চেতন ভগতেরই আরেকটা নভেল থেকে নেওয়া হয়েছে, এটার উপর বেস করে তৈরি করা হয়েছে। দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কাইপোচের ডাইরেক্টর হচ্ছেন অভিষেক কাপুর। এছাড়া 2 স্টেটস বলে একটা সিনেমা তৈরি হয়েছিল, যেটা নাকি চেতন ভগতেরই আরেকটা নভেল 2 স্টেটস থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। এই 2 স্টেট সিনেমার ডাইরেক্টর হলেন অভিষেক বর্মন। এগুলো কিন্তু আমাদের নভেলসের ওপর ভিত্তি করে ফিল্মস, এগুলো থেকে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন দিতে পারে। যেমন 2019 সালেই একটা প্রশ্ন দিয়েছিল যে হায়দার মুভিটা কোন নভেলের ওপর তৈরি করা হয়েছে, মানে শেক্সপিয়ারের বা কোন ড্রামার ওপর তৈরি করা হয়েছে রাদার। এটার অ্যান্সারটা হবে হ্যামলেট। আচ্ছা, আমি আরো কিছু ফিল্ম এখানে বলে দিয়েছি। ফর এক্সাম্পল, যেমন ধরো গাইড বলে যে ছবিটা, সেটা আর কে নারায়ণের দ্য গাইড বলে যে নভেলটা, সেটার উপর তৈরি করা হয়েছে। এই সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন বিজয় আনন্দ এবং এই সিনেমার লিড রোলে ছিলেন দেব আনন্দ। আচ্ছা, ওমকারা বলে যে ছবিটা, সেটা শেক্সপিয়ারেরই আরেকটা নভেল বা ড্রামা, যেটা হচ্ছে ওথেলো, তার উপর বেস করে তৈরি করা। এটা ডাইরেকশন দিয়েছিলেন বিশাল ভারদ্বাজ। সেন্ট্রাল ক্যারেক্টারে ছিলেন সৈফ আলী খান, অজয় দেবগন এবং করিনা কাপুর। এছাড়া বিমল মিত্র সাহেবের লেখা সাহেব বিবি গোলাম, বিমল মিত্র একজন প্রখ্যাত আমাদের বাঙালি সাহিত্যিক, ওনার লেখা সাহেব বিবি গোলাম উপন্যাসটার ওপর ভিত্তি করে সাহিব বিবি অর গুলাম এই সিনেমাটা তৈরি করা হয়েছিল বলিউডে, এবং এটা তৈরি করেছিলেন আবরার আলভি, মানে এটা ডাইরেকশন দিয়েছিলেন আবরার আলভি। পরবর্তীকালে আয়েশা বলে একটা সিনেমা আসে, যেটা নাকি জেন অস্টেনের লেখা একটা নভেল এমার ওপর বেস করে তৈরি করা। আয়েশা ডাইরেকশন দিয়েছিলেন রাজশ্রী ওঝা। এগুলো কিছু আমি মানে ফিল্মস নিয়ে আলোচনা করলাম যেগুলো বেসড অন নোভেলস। এরকম আরো কিছু নভেলস এর ওপর ভিত্তি করে ফিল্মস, আরো কিছু বায়োপিক্স, আরো কিছু
মিসলেনিয়াস ডেটা রিগার্ডিং ইন্ডিয়ান ফিল্ম, সেটা আমি সেকেন্ড পার্টে আনবো। এইটা ছিল তোমাদের পার্ট 1। পার্ট 1 আমি কনক্লুড করব কিছু মিসলেনিয়াস ইনফরমেশন রিলেটেড টু ইন্ডিয়ান মুভিজ দিয়ে। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে ভারতবর্ষের সর্বপ্রথম ইন্ডিজিনাস ফিল্ম কি, মানে ভারতে তৈরি ফিল্ম কি, এবং এই বা যদি তোমাকে বলা হয় যে একটা ফুল লেন্থ সাইলেন্ট ফিচার ফিল্ম কি, তাহলে এটার অ্যান্সার হবে 1913 সালে রিলিজড একটা ফিল্ম রাজা হরিশ্চন্দ্র। এই এই ফিল্মটা হচ্ছে বেসিক্যালি একটা সম্পূর্ণ সাইলেন্ট ফিল্ম, অর্থাৎ এখানে কোনো কথার মানে পাওয়া যাবে না এই সিনেমাটার মধ্যে, সম্পূর্ণ মূকাভিনয়ের ওপর ভিত্তি করে তৈরি করা ছবিটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট টকি ফিল্ম, মানে কথাবার্তা বলা এবং উইথ সাউন্ড যে ফিল্মটা, সেই ফিল্মটা প্রথম তৈরি হয়েছিল আলম আরা 1931 সালে। প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান দেবিকা রানী 1969 সালে। ফার্স্ট 3D মুভি ইন ইন্ডিয়া তৈরি হয়েছিল মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, মাই ডিয়ার কুট্টিচাথান 1984-তে। ফার্স্ট সিনেমাস্কোপ মুভি অফ ইন্ডিয়া হচ্ছে কাগজ কে ফুল 1959। এগুলো প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। শোম্যান অফ ইন্ডিয়ান সিনেমা বা চার্লি চ্যাপলিন অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয় রাজ কাপুরকে, যিনি জোকার বলে মানে মেরা নাম জোকার বলে সিনেমাটায় অভিনয় করেছিলেন। এছাড়া প্রখ্যাত আমাদের বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, যার নাকি খুব রিসেন্ট একটা ছবি বেরোনো কালকি 2898 এডি, এবং তিনি আমাদের আরো বহু মানে ইম্পর্টেন্ট ভালো ভালো ছবি উপহার দিয়েছেন। তার জীবনের প্রথম কেরিয়ার শুরু করেছিলেন যে মুভিটা দিয়ে, সেটার নাম হচ্ছে সাত হিন্দুস্তানি। এখান থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। আবার যদি তোমাকে বলা হয় যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস কে জিতেছেন, প্রথম কে উইনার ছিলেন, প্রথম কোন মহিলা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন ফর বেস্ট অ্যাক্ট্রেস, এটা হবে সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত। এবং নার্গিস দত্ত শুধু এই যে ফার্স্ট উইনার অফ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস সেটাই নয়, তার পাশাপাশি তিনি প্রথম মহিলা অ্যাক্ট্রেস, মানে তিনিই প্রথম মানে ফিমেল অ্যাক্টর যিনি নাকি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, এবং তিনি প্রথম ফিমেল অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যিনি নাকি রাজ্যসভার মেম্বার হিসেবে নমিনেটেড বা ইলেক্টেড হয়েছিলেন। ঠিক আছে, এই দুটো থেকেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, যে দুটো তথ্য আমি এক্ষুনি দিলাম। নার্গিস দত্তের ছেলের নাম হচ্ছে সঞ্জয় দত্ত, যার ওপর খুব রিসেন্টলি 2018 সালে সঞ্জু বলে একটা ছবি তৈরি হয়েছিল, সেটাও একটা বায়োপিক, এবং সেখানে সঞ্জু ছবিটা ডাইরেকশন দিয়েছিলেন রাজকুমার হিরানি, এবং সেখানে সঞ্জয় দত্তের যে লিড ক্যারেক্টারটাতে মানে লিড রোলটা প্লে করেছিলেন রণবীর কাপুর, কাপুর ফ্যামিলির ছেলে রণবীর কাপুর করেছিলেন। আচ্ছা, কাপুর ফ্যামিলির হিস্ট্রিটা তোমরা জানো তো? মানে প্রথমে পৃথ্বীরাজ কাপুর, তারপর রাজ কাপুর, তারপরে হচ্ছে ঋষি কাপুর, তারপর হচ্ছে রণবীর কাপুর। কাপুরদের ফিল্মের ইতিহাস অনেক পুরনো, এবং এই কাপুর ফ্যামিলিতে ওয়ান অফ দ্য স্টলওয়ার্টস অফ ইন্ডিয়ান মুভি তৈরি হয়েছে। তার মধ্যে শাম্মী কাপুর, শশী কাপুর, রণধীর কাপুর, ঋষি কাপুর, এরা প্রত্যেকেই ছিলেন, প্রত্যেকেই এই কাপুর ফ্যামিলিরই সদস্য। সম্প্রতি ঋষি কাপুরের যে ছেলে খুব নাম করেছেন, রিসেন্টলি একটা সিনেমা এসেছিল অ্যানিমেল বলে নভেম্বর মাসে গত বছর, তিনি হচ্ছেন রণবীর কাপুর। রণবীর কাপুর অ্যানিমেল সিনেমাটাতেও অভিনয় করেছেন, সঞ্জু সিনেমাটাতেও কিন্তু অভিনয় করেছেন। আচ্ছা, তাহলে এই অবধি আমি রাখলাম। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, এরকম আরো প্রচুর ভালো ভালো ইনফরমেশন দিয়ে ইন্ডিয়ান ফিল্মস পার্ট 2 আমি তৈরি করব। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য, রেগুলার পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ। তোমরা আমাদেরকে উদ্দীপিত করো, তোমাদের উদ্দীপনাই আমাদের চলার পথের পাথেও, তোমরাই আমাদের ইন্সপিরেশন। আরো ভালো করে আমাদেরকে উৎসাহ দাও, যাতে নাকি এরকম ভালো ভালো ভিডিও আমরা আগামী দিনেও আনতে পারি। ধন্যবাদ।